বিনয়কে পেয়েছিলাম আজ থেকে 27 বছর আগে। তখন থাকতাম অশোকনগরে। অশোকনগর স্টেশন থেকে 3 কিলোমিটার ভেতরে ছিল আমার বাড়ি। সকালে ট্রেনে অফিস যেতাম। আমার অফিস দমদম। একদিন সকালে ঘটল একটি ঘটনা। দত্তপুকুর থেকে বছর 25-এর একটি মেয়ে বাচ্চা কোলে নিয়ে ট্রেনে উঠল। আমি ট্রেনে দাঁড়িয়ে আছি। মেয়েটি উঠেই আমার পাশে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ। ভিড় বেশি ছিল না। ট্রেন দ্রুত গতিতে চলছে, আর মিনিট 3 গেলেই বারাসাত স্টেশনে ট্রেন ঢুকবে। মেয়েটি হঠাৎ করে আমাকে বলল, দাদা, আপনি কোথায় নামবেন? বললাম, দমদম। এরপর বারাসাত আসছে, তাই না? হ্যাঁ। যদি কিছু মনে না করেন, আমার মেয়েটাকে একটু ধরবেন। ট্রেনে ভিড় হবে তো খুব, তাই বাচ্চা নিয়ে সামলাতে পারবো না। বললাম, ঠিক আছে, আমার কোলে দিন তাহলে। বাচ্চাটি তখন আমার কোলে। বারাসাত আসতেই ট্রেনটা ভিড় হয়ে গেল। ভিড়টা বাড়তেই আমাকে ঠেলে আরও একটু ভিতরে ঢুকিয়ে দিল। আমি বাচ্চাটিকে কোলে নিয়েই আছি। কিছুক্ষণ পর থেকে বাচ্চাটির মাকে আমি আর দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম, ভিড় হয়ে গেছে, তাই হয়তো দেখতে পাচ্ছি না। সামনেই হয়তো কোথাও আছে। এদিকে আমি দমদম নামবো। ট্রেনের এপাশ ওপাশ খুঁজে দেখছি তখন, কারণ বাচ্চাটিকে মায়ের কোলে দিতে হবে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কোথাও। পাশে তখন একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, বছর 25-এর একটি মেয়ে এখানেই দাঁড়িয়েছিল, কোথায় গেল বলুন তো? আরে, উনি তো বারাসাতের পরেই নেমে গেলেন। সে কি, ওনার বাচ্চা তো আমার কোলে। অনেকেই বলতে লাগলো, দাদা, আপনি ফেঁসে গেছেন, পুলিশি ঝামেলায় না পড়েন। এই সব চলতে চলতে ট্রেন তখন দমদম স্টেশনে ঢুকে গেছে। আমার আর দমদম নামা হলো না, কিন্তু বাচ্চাটিকে নিয়ে যে কি করব ভেবে উঠতে পারছিলাম না। যাকেই বলছি সবাই যেন পাশ কাটিয়ে চলে যেতে পারলেই বাঁচে। এদিকে বাচ্চাটি আমার কোলে নিশ্চিন্তে আছে। কেন জানি না মনে হলো ও আমাকেই নিজের কেউ ভেবে নিয়েছে। মনে তখন নানা রকম চিন্তা ভাবনা মাথায় আসছে। কি যে করি তখন? ভাবলাম, যদি সত্যি পুলিশের ঝামেলায় পড়ি, তাহলে বাচ্চাটাকে কি কাউকে দিয়ে দেব? কিন্তু বাচ্চাটির মুখের দিকে যখনই তাকাচ্ছি, এক অসম্ভব মায়া কাজ করছে। এক অনাবিল পিতৃত্ব বারবার জেগে উঠছে। কে যেন আমাকে বলছে, বাবা, আমি ফিরে এসেছি, আমাকে দূরে সরিয়ে দিও না। বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে আমি যেন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আমি তখন সাধারণ এক পুরুষ থেকে পিতা হয়ে উঠেছি। মনে পড়ে যাচ্ছিল সেই অতীতটা, যে অতীতটা আমাকে 1.5 বছর ধরে যন্ত্রণা দিয়ে চলেছে। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই কি ঈশ্বর এমন ঘটনা ঘটালেন? প্রতিটা পুরুষ মানুষই বাবা হওয়ার স্বপ্ন দেখে। বাবা ডাকটা যে কত বড় আবেগের, কত যে মধুর, কত যে সুখের অনুভূতি, হয়তো বলে বোঝানো যায় না। কিন্তু আমারও একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল নীলা। নীলা আমার প্রেমিকা। আমিও চেয়েছিলাম একটা বায়োলজিক্যাল পিতৃত্বের অনুভূতি, কিন্তু তা হয়নি। যা সহজে হতে পারত, তা আরো কঠিন করে তুলেছিল নীলা। নীলা তার গর্ভের সন্তানকে দেয়নি আমার পিতৃত্বের অধিকার। আমি নীলাকে ভীষণ ভালোবাসতাম। আমাদের 3 বছরের প্রেম ছিল। প্রেমটা আমাদের ছোট বয়সের নয়, পরিণত বয়সের। আমি তখন সবে চাকরি পেয়েছি। নীলার সাথে পরিচয় হলো একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে। ওখানে ওকে দেখেই ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে প্রেম করে ওঠে। আমি ভাবতাম, প্রেম করছি মানে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতেই হবে, তারপর সারা জীবন একসঙ্গে থাকার ছাড়পত্র। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। আমি তো মন দিয়েই ভালোবেসে গেছি। পরে বুঝেছিলাম ও আমাকে ভালোবাসেই নি। বাসলে আমার একটা গোছানো সংসার হতো। নীলার সাথে যখন পরিচয়, ও তখন মাস্টার্স করছে। তখন মোবাইল ফোন ছিল না। ওর যেহেতু কলকাতাতেই বাড়ি, আমি অফিস ছুটির পর প্রায় দিনই দেখা করতাম। ছুটির দিনে ভিক্টোরিয়া ঘোরা, ভালো সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। আসলে ওই আমাকে ছুটির দিনগুলো ওর সাথে কাটানোর জন্য এনগেজ করে রাখত। ওর সান্নিধ্য আমাকে আনন্দ দিত। ওর ইচ্ছে মতো কেনাকাটা করত, আমি কিনে দিতাম। এটা কখনো ওর দাবি বলে ভাবতাম না, ভাবতাম ওর আবদার। একসময় ভালোবাসাটা এমন জায়গায় গিয়ে পৌঁছলো, ও বলল, আমরা তো ফিজিক্যাল সম্পর্ক করতেই পারি। বললাম, সে না হয় বিয়ের পর হবে। বিয়ের পর? তার মানে তুমি তো কাপুরুষ। তবুও বিয়ের পর হলেই ভালো,
কারণ বিয়েটা তো হয়নি। তাতে কি, ফিজিক্যাল না হলে আমিও সম্পর্ক রাখতে চাই না। ওর ইচ্ছেতেই কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েছিল। একদিন ও আমাকে জানালো অনেক বড় ভুল হয়ে গেছে, আমি প্রেগনেন্ট, তাই অ্যাবর্শন করাতে হবে। আমি বলেছিলাম বিয়েটা করে নেওয়াই ভালো, কারণ দুজন দুজনকে যখন ভালোবাসি আর বিয়ে তো করবই, তখন এই পরিস্থিতিতে বিয়ে করে নেওয়াটাই সেফ। একটা পিতৃত্ব, একটা দায়িত্ব, একটা স্বীকৃতি দেওয়ার বাসনা মনের মধ্যে জেগে উঠেছিল বারবার। আমার কথা শুনে ও বলল, বিয়ে? আমি তোমাকে বিয়ে করার কথা ভাবিনি। তাছাড়া শারীরিক সম্পর্ক হয়েছে মানেই বিয়ে করতে হবে, বাচ্চা নিতে হবে এমন কিন্তু নয়। তোমার যদি বাবা হওয়ার ইচ্ছে থাকে অন্য মেয়েকে বিয়ে করে নাও, আমি পারবো না। আর অ্যাবর্শনটা আমাকে করাতেই হবে। তুমি ভাবলে কি করে এই অনাগত সন্তানের দায় নিয়ে নিজের ক্যারিয়ার নষ্ট করব? এতটা কষ্ট পেয়েছিলাম, ভাবিনি নীলা এভাবে আমাকে ঠকাবে। অ্যাবর্শন করানোর পর ও আমাকে ছেড়ে চলে গেল। নিজেকে ভীষণ অপরাধী মনে হয়েছিল সেদিন। মনের দিক থেকে ভীষণ ভেঙে পড়েছিলাম। আমি নীলাকে স্বীকৃতি দিতে চেয়েছিলাম, নীলার গর্ভের সন্তানের বাবা হতে চেয়েছিলাম, কিন্তু নীলা চায়নি। 1.5 বছরে আমি ভীষণভাবে ভেঙে গিয়েছিলাম। অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, এই ছিল আমার জীবন। সাজানো জীবনটা বড় বেসুরে হয়ে উঠেছিল তখন। নীলার চলে যাওয়াটা আমার জীবনে বড় শূন্যতা, তবে আমি ওর কখনো খারাপ চাইনি। তারপরেই তো আমার জীবনে এলো বিনয়া। বিনয়া নামটা আমারই দেওয়া। ঈশ্বরই বুঝি বিনয়াকে আমার কাছে পাঠিয়েছিলেন, তা না হলে হয়তো আমি এক ভয়ঙ্কর ডিপ্রেশনে চলে যেতাম। আসলে সব সময় যে সবকিছু খারাপ হবে তা নয়, তাই যা হয় হয়তো ভালোর জন্যই হয়। সেদিন বাচ্চাটিকে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে নিয়ে চলে আসি আমার দূর সম্পর্কের এক দিদির কাছে। ঠিক করি নিজের পরিচয়ে ওকে মানুষ করব। দিদি থাকে তখন টালিগঞ্জে। দিদিকে সব কথা খুলে বলি। দিদি সব কথা শোনার পর ওদের নিচের তলার একটা ঘর আমাকে রেন্টে থাকতে দেয়। তখন থেকে টালিগঞ্জেই আমি থাকতে শুরু করলাম, আর সপ্তাহে একদিন অশোকনগর যেতাম। ওখানে আমার মা থাকতো। মা বলেছিল বাচ্চাটাকে নিয়ে অশোকনগরেই থাকতে। যেহেতু গ্রাম, তাই 5 জনের 5 কথা ভেসে আসবেই, তাই আর ওখানে থাকিনি। 1 বছরের মধ্যে ছোট একটা বাড়ি কিনে মাকে নিজের কাছেই রেখেছিলাম। একজন আয়া অবশ্য থাকতো মেয়েকে দেখাশোনার জন্য। মেয়ে বড় হতে লাগলো। ভাবলাম একজন মা যদি পারে, তবে আমি পারবো না কেন? আমিও তো বাবা, আমাকে পারতেই হবে। আমি আর বিয়ের পথে পা বাড়ালাম না। নীলা অবশ্য বিয়ে করে নিয়েছিল। আমাকে ছেড়ে চলে যাবার পর খুব তাড়াতাড়ি অন্য একজনের সঙ্গে নতুন সম্পর্ক করেছিল। ছেলেটি ডাক্তার, বিত্তবান বাড়ির ছেলে। নীলা অবশ্য নিজেকে প্রতিষ্ঠিত করেই বিয়ে করেছিল। ভালো লেগেছিল, ওর পছন্দ মতো কাউকে বিয়ে করতে পেরেছিল দেখে। ওর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি আর খোঁজ রাখতাম না। ওর বিয়ের আগে পর্যন্ত একজন বন্ধুর মারফত খবর নিতাম। যতই হোক ভালো তো বাসতাম। এখনও কলকাতাতেই থাকে। বছর 1.5 আগে একবার ওর সাথে দেখা হয়েছিল। আমি কথা বলতে চাইনি, ও নিজে থেকেই কথা বলেছিল। বলেছিল, জয়, আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল করেছি এটা বলবো না। আমি অনেক বড় পাপও করেছি। আমার পাপের শাস্তি আমি আজও পাচ্ছি। আমি নিজে মা হতে পারিনি। নীলার এমন কথা শুনে খারাপ লেগেছিল। আমার বলার কিছু ভাষা ছিল না। কথাগুলো শুনে চলে এসেছিলাম। শুধু বলেছিলাম, ভালো থেকো। যাকে ভালোবেসেছিলাম তার তো খারাপ চাইতে পারি না। তবে আমি বিয়ে না করলেও তবু আমি বাবা। ছোটবেলায় বিনয়া আমাকে জিজ্ঞেস করতো, সবার তো মা আছে, আমার মা নেই কেন বাবা? তখন হয়তো ওকে বোঝাতে পারতাম না। একটু বড় হতেই সব সত্যিটা ওকে বলেছিলাম। ও বুঝেছিল। তবে এটা ভেবে ভালো লাগে, আমি হয়তো বিনয়ার বায়োলজিক্যাল ফাদার নই, তবুও আমি তো ওর বাবা। বিনয়াও বারবার বুঝিয়ে দেয় যে আমিই ওর বাবা। এই তো আজ প্রথম দিনই কলেজ থেকে ফিরে সন্ধ্যায় বাড়িতে একটা ঘরোয়া পার্টির আয়োজন করেছে। ওর বেশ কিছু বন্ধু বান্ধব এসেছে। আমি যখন জিজ্ঞেস করেছিলাম
কিসের জন্য এই আয়োজন রে মা? নতুন চাকরি পেয়েছিস তার জন্য পার্টি? ও হ্যাঁ, বলা হয়নি। বিনয়ের রিসেন্ট চাকরি পেয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছে কলকাতারই একটা কলেজে। বিনয়ের চাকরি পাওয়াতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। আমি পেরেছি বিনয়াকে মানুষের মতো মানুষ করে তুলতে। সে যাই হোক, বাড়িতে পার্টি অ্যারেঞ্জের কারণ জিজ্ঞেস করতেই বিনয়া হেসে বলল, তুমি কি আজকাল কিছুই খবর রাখো না বাবা? আজকের দিনটা যে তোমার জন্য। আমার জন্য মানে? আজ ফাদার্স ডে। হুম, আজ কেন ফাদার্স ডে হতে যাবে? আমাকে ভুলভাল বুঝিয়ে দিলেই হবে। বিনয়া হাসতে হাসতে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি কেন বোঝো না, আমার কাছে ফাদার্স ডে বলে আলাদা কিছু নেই। বছরের সব দিনগুলোই আমার কাছে ফাদার্স ডে। আমাকে এমন একটা সুন্দর জীবন উপহার তো দিয়েছ তুমি, তাই তুমি আমার স্বর্গ, আমার পৃথিবী জুড়ে তুমি। আমার জীবনে সব থেকে খুশির দিনটা না হয় তোমার জন্য তোমার দিন হিসেবেই থাকুক। মনে মনে বললাম, হ্যাঁ রে মা, তুই আমার নয়নের মণি, আমার পৃথিবী। তোর পৃথিবীতেই আমি বেঁচে আছি। বাড়িতে আজ খুশির বন্যা, কত আনন্দ, কত খুশি আমি। নীল রঙের ব্লেজার আমার খুব প্রিয়। আমার জন্য বিনয়া কিনে এনেছে একটা নীল রঙের ব্লেজার, পরিয়ে দিয়ে আমায় বলল, আজ আমার যত সাফল্য সব তোমার জন্যই। তুমি আমার কাছে পূর্ণতা। বাবা তুমি ভালো থেকো সব সময়।